স্বাগত দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জুম্মার নামাজ শেষে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এসব উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও অনেকে। যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। দর্শক, সুনামগঞ্জের পর সিলেটে পথসভায় যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এরই মধ্যে হাজির হয়েছেন এনসিপি নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন পিঙ্কু দাস। আবার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে। আমরা যদি আপনাদেরকে একটু পুলিশের নিরাপত্তার দিক থেকে বলে যে প্রশাসনিক নিরাপত্তা, সেটা কিন্তু কঠোর নিরাপত্তা, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে নজর রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তাতে রয়েছেন। আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরেও কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী যারা রয়েছে কঠোর বাইরে আমরা দেখেছি আইন শৃঙ্খলার বাহিনী বিভিন্ন সংগঠন যারা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি বলে রাখি যে এনসিপির কিছুক্ষণের মধ্যে যে পদযাত্রা রয়েছে সেটি বের হবে এবং এই ছিল আমার কাছে। যারা নির্বাচন চায় না তারা পিআর চায়, কারণ তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। একথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নে পীতম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফ্যাসিবাদের সর্বোচ্চ উত্থান করেছেন। তার কঠোর শাস্তির দাবি জানান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ একটি পুকুর থেকে হামলাকারী সিজু মিয়ার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশপত্র দেখে নাম পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এর আগে গতকাল রাত 11:15টার দিকে সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই যুবক। পরে পুলিশ এবং স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয়। খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা সহ অন্যান্যরা। সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ভোরাতে মধ্যনগর উপজেলার মাঝের ছড়া থেকে এসব পণ্য জব্দ করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 712 পিস ভারতীয় শাড়ি, 20 পিস লেহেঙ্গা এবং 1200 গজ থান কাপড় জব্দ করা হয়েছে। এসব চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় 1,01,58,000 টাকা। কক্সবাজারের উখিয়ায় লাইসেন্সবিহীন স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
মরিচা বাজারে পরিচালিত এই অভিযানে লাইসেন্স না থাকায় 4টি স্বর্ণের দোকানকে মোট 73,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে বৃহস্পতিবার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। হঠাৎ করে ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙনের ফলে নদী তীরবর্তী পরিবারগুলো বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে ফরিদপুর থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তানভীর তুহিন। পদ্মা নদীর পারে আমার পেছনের পদ্মা নদীর ভয়াল চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই পদ্মায় কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে। ঢেউয়ের কারণেই কিন্তু পদ্মার তীরবর্তী অঞ্চল আজ ভেঙে যাচ্ছে। এই পদ্মার তীরবর্তী অঞ্চলে বসবাস করা হাজার হাজার পরিবার আজ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আমি যদি এই পদ্মা অঞ্চলের একজন স্থানীয় সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের এখানে পদ্মা এবার কেমন ভাঙন হয়েছে আর কি কি সমস্যা আপনারা পড়েছেন? আমাদের ফসলের জমি ধান পাট সব চলে নিয়ে গেল গা। এখন বুঝছেন, আমরা তো মনে করছিলাম যে আল্লাহ রাখলে আমরা স্থায়ীভাবে থাকতে পারব। এখন পদ্মা যে স্রোত, যে ঢেউ, কিন্তু অনেক পাকা রাস্তা, ওই স্কুল সব ভেঙে কাছাই বললো। রাস্তা তো অনেক প্রায় 1 কিলোর প্রায় নিয়ে গেল। হ্যাঁ, এখন আমার আর উপায় কি? আমাদের এখন সব হাজার হাজার পরিবার ঘর বাড়ি সব চলে যেতে আছে পদ্মা নদীতে, কিন্তু তাদের হাই হুতা ছুটা গেছে যে কোথায় যাম, কোথায় কি করুম। এই আর যাওয়ার মতো অসহায় পড়ে গেছি আমরা নদী ভাঙনের মধ্যে পড়ে, আমাদের আর কোনো নাই। আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থানীয়র সাথে। এখানকার স্থানীয়রা বলছেন যদি অতি সত্বর সরকার এখানে জিও ব্যাগ বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে এই নদী ভাঙন রোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে হয়তো এখনো যারা অবস্থান করছে নদী তীরবর্তী অঞ্চলে তারাও তাদের বাড়ি ঘর ওই নদী ভাঙনে বিলীন হয়ে যাবে, নদী গর্ভে চলে যাবে। তারা নিশ্চয়ই খোলা আকাশের নিচে বসবাস করবে। ফরিদপুরের সদরপুর থেকে তানভীর তুহিন, এশিয়ান টেলিভিশন। দীর্ঘদিন পর মাতৃভূমিতে পা রাখলেন পাবনা বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জেল খান। এসব প্রিয় নেতাকে কাছে পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকেই। নেতাকর্মীদের ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিএনপির এই নেতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলা এবং নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে প্রবাস জীবন কাটাতে বাধ্য হন তিনি। দীর্ঘদিন পর গতকাল দুপুরের দিকে তিনি কাজিরহাট ঘাটে এসে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী সংবর্ধনা দেন। আমার নেতা সেলিম নেতা হাবিবের নির্দেশ, সেই নেতাকে বেঁধে রেখে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। একেএম সেলিম রেজার বিশ্বাস্ত হাতিয়ার হিসাবে একেএম মঞ্জেল খাঁ অনেকদিন নির্যাতিত হয়ে বিদেশ গমন করছিলেন। 5 বছরেরও শেষ হয়নি কুমিল্লা 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ। জীবনের ঝুঁকি নিয়ে দুই পাড়ে মানুষকে নদী পারাপার হতে হচ্ছে। 8 কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণের টেন্ডার পেয়েও কাজে বিলম্ব হওয়ায় দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 64,49,00,000 টাকা জরিমানা করেছে উপজেলা এলজিইডি বিভাগ। কামাল হোসেন নয়নের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। কুমিল্লা 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকুদিয়া ও চাপালিয়া সহ প্রায় 7 গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে। দীর্ঘ 5 বছর ধরে ডাকাতিয়া নদীর উপর ব্রিজ না হওয়ায় দুপাশের 15,000 মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। আলকোরা গুণবতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অসুস্থ রোগী নিয়ে প্রায় বিপাকে পড়তে হয় স্থানীয়দের। ব্রিজটা নিয়ে আমাদের এই যাতায়াত খুব কষ্ট, আর রোগী ডেলিভারি করতে পারতেছে না, রোগী নিয়ে যাতায়াতের অনেক কষ্ট। এই ব্রিজের কাজটি এগোচ্ছেই না, তখন টেন্ডার হয়েছিল অনেকবার, কিন্তু এটা কাজ হচ্ছে না। এই ব্রিজটি ভেঙে যাওয়ার পরেই অনেক দুর্ভোগের মধ্যে আছে। টেন্ডার হয়েছে জানি, বারবার কাজ শুরু হয়, কাজ বন্ধ হয়ে যায়, আবার কাজ শুরু হয়, কাজ বন্ধ হয়ে যায়, কেন যেন কাজটি শেষ হয় না।
2020 সালে 81 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। 8 কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের টেন্ডার পায় 14 গ্রামের কাশেম ট্রেডার্স অ্যান্ড পলি এন্টারপ্রাইজ। কিছুদিন যেতে না যেতেই এই দুই প্রতিষ্ঠান পাইলিং করে কাজ বন্ধ করে দেয়। কাজ না করায় উপজেলা এলজিইডি বিভাগ দুই প্রতিষ্ঠানকে প্রায় 64,49,000 টাকা জরিমানা করে কার্যাদেশটি বাতিল করেছে। পুনরায় দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানান এই কর্মকর্তা। 2020 সালে এটির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল এক ঠিকাদারকে, যেখানে 23 সাল পর্যন্ত কাজটি সমাপ্ত করার কথা ছিল। উক্ত ঠিকাদার সময় মতো কাজ না করায় তার কাছ থেকে আমরা প্রায় 64,49,000 টাকা জরিমানা করে কাজটি 23 সালে বাতিল করা হয়। এর পরবর্তীতে যে রিমেনিং কাজটি ছিল সেই রিমেনিং কাজের উপরে আমরা নতুন করে টেন্ডার করেছি এবং নতুন ঠিকাদার নিয়োগ হয়েছে 24 সালের নভেম্বর থেকে তার কার্যাদেশ দেওয়া হয়েছে। এখন এটি 27 সাল পর্যন্ত মেয়াদ আছে। আশ্বাস নয়, দ্রুত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন মতবিনিময় সভা করেছেন। দুপুরে নারায়ণগঞ্জের কাবিলগঞ্জে নিজ পৈতৃক ভিটায় সভা করেন তিনি। এ সময় মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে কামাল মোল্লার সঞ্চালনে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ হামিদুল হক চৌধুরী সহ স্থানীয়রা। সভায় আশরাফ উদ্দিন বলেন, তিনি রাজনীতি করেন মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়, নেতা নয়। তিনি একজন সেবক হতে চান উল্লেখ করে আরো বলেন, সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ শ্রমিক জহির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নে গৌরস্থান ৮ নং ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত জহির উদ্দিনের স্ত্রী ছেনুয়ারা বেগম, বড় ভাই বশির আহমেদ, খোরশেদ আলম সহ আরও অনেকে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মৌলভীবাজারে মিথ্যা জবানবন্দির প্রতিবাদ এবং মিথ্যাচারের বিচার চেয়ে মানববন্ধন করেছে রাতগাঁও গ্রামবাসী। এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ নীল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ শিশু খান সহ আরও অনেকে। বক্তারা বলেন, রাতগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে নিরীহ জনসাধারণকে হেনস্থা করা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও অপরাধী বানিয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। গাজীপুর মহানগরীর গাছ থানা এলাকায় বহিষ্কৃত বিএনপি নেতা কামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি কামরুজ্জামান কামরুল জানান, বহিষ্কৃত নেতা কামাল উদ্দিন ইন্টারনেট এবং ডিশ ব্যবসা থেকে শুরু করে গার্মেন্টসের ঝুট সহ এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে নিয়েছেন। কামাল এবং তার পরিবারের সদস্যদের দেয়া হুমকির কারণে ভুক্তভোগী পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার গোল্লাকান্দির হযরত দয়াল গনি শাহ রহমতুল্লাহ আলাইহের দরবারে প্রতি বৃহস্পতিবার জমজমাট হয়ে ওঠে উরস। এতে পাগল ফকির এবং গনি শাহের ভক্তবৃন্দরা ভিড় করেন। প্রতি সপ্তাহের ন্যায় এবারও 50টি নৌকা, 20টি মাইক্রোবাস, 50টির মতো সিএনজিতে করে প্রায় 50,000 লোকের সমাগম ঘটে। সাপ্তাহিক ওরসে মিলাদ মাহফিল এবং মোনাজাত করা হয়। শামা কাওয়ালি বাউল বিচ্ছেদের গানের মধ্য দিয়ে সারা রাত চলে ওরস। দয়াল গনি শাহের দরবার পরিষদের সভাপতি নাসির উদ্দিন বলেন, মাজারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে বিশেষ ব্যবস্থাও। ভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা দৌলতখান পাতারখাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, লাশটি অজ্ঞাত এক নারীর। ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া লাহিড়ী মোহনপুরে ধান বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে একটি তেল পাম্পের পাশে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ধান বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফেনী পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন এবং মোহাম্মদ লিটন নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আফসার নামে আরও একজন। গেল রাত 12টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মধ্যে মিল্লাতের মরদেহ ফেনী সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় বিলুনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার ইউসুফ মিয়ার ছেলে। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।